আমরা আজকে ধর্ম নিয়ে কথা বলবো না, কিন্তু আমি যেটা বলতে চাই যে আমি প্রথমে ইনানের কাছে যেতে চাই। ইনান, যে নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি চলছে, এর মধ্যে থেকে আমরা গতকাল দেখলাম সজীব ওয়াজেদ জয়, তিনি বাংলাদেশের মানুষের কাছে বলেছেন, কিংবা সারা বিশ্বের মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তিনি বলেছেন যে এটাই বাংলাদেশের সামনে শেষ সুযোগ, বাংলাদেশ থাকবে কি থাকবে না। তিনি হঠাৎ করে এমন হুঁশিয়ারিটি কেন দিলেন? জি, ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের আগে একটু যদি আপনি অভয় দেন দর্শকদের শুভেচ্ছা জানিয়ে, এবং আজকে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটি খুব মহিমান্বিত রাত বাংলাদেশে, পবিত্র শবে বরাত। এই রাত্রিরও সবাইকে শুভেচ্ছা, দোয়া, ভালোবাসা জানিয়ে একটি বিষয় বলতে চাই। আপনি আপনার ভূমিকায় যেই কথাটি বললেন আপু, আসলে এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, এই বিষয়টিও এই প্রশ্নের সাথে কিছুটা প্রাসঙ্গিক বটে। সেটি হচ্ছে ধর্মের যে অপব্যাখ্যা, অর্থাৎ ইসলামের অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশে এই ধর্ম ব্যবসায়ীরা যে একটি মানে সমাজ ব্যবস্থাকে, একটি স্থিতিশীল সমাজ ব্যবস্থাকে নষ্ট করার পায়তারা বা প্রক্রিয়ায় মত্ত রয়েছে, সেটি কিন্তু আপনার কথার মধ্যে দিয়ে স্পষ্টত ফুটে উঠেছে। যে বিষয়টি আপনি বললেন, সে বিষয় যদি বলি, পবিত্র আল কুরআনের সূরা আন-নিসা, সম্ভবত আয়াত নাম্বার 36, ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেখানে কিন্তু উল্লেখ রয়েছে যে মহান আল্লাহ তাআলা পিতা মাতার পরে, আল্লাহর ইবাদতের পরে পিতা মাতা, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন এবং প্রতিবেশীর হক আদায়ের উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। পবিত্র হাদিসে অনেক জায়গায় এই বিষয়ে বর্ণনা রয়েছে। প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করা, প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা, এই সকল বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে। তা আজকে পবিত্র শবে বরাতের রাত, আজকের দিনে, আজকে তো মুসলিমদের জন্য একটা পবিত্র দিন। হ্যাঁ, তো একজন মানুষ যদি তার ঘরে কিছু ভালো খাবার তৈরি করে প্রতিবেশীকে সেটি খাওয়ায়, এখানে মানে কি ধর্মের অবমাননাটা হলো? এটি তো আসলে কিভাবে, হোয়াট ইজ দেয়ার এক্সপ্লেনেশন অ্যাকর্ডিং টু কুরআন এন্ড সুন্নাহ? দে ক্যান নট এক্সপ্লেইন ইট, দে জাস্ট স্পিক ভোগাসলি। হ্যাঁ, এটা বেদাত, এটা করা যাবে না, এটা হাদিসে নাই, কোরআনে নাই। হাদিসে কোরআনে কখন বলা আছে যে প্রতিবেশীকে খাওয়াইতে হইলে এই শবে বরাতের দিনে প্রতিবেশীকে আমি কিছু খাওয়াতে পারবো না? এরকমও তো উল্লেখ নেই। হ্যাঁ, আমার আজকে একটা পবিত্র দিন, আমার ইচ্ছা হচ্ছে আমি প্রতিবেশীকে কিছু ভালো খাবার রান্না করে, ভালো পিঠা বানিয়ে, হালুয়া বানিয়ে, রুটি বানিয়ে খাওয়াবো। সো দ্যাটস ইট। বরং এটা তো সবের কাজ, ইসলামিক নিয়ম অনুযায়ী এটা তো একটা সবের কাজ। তো সুতরাং এই যে অপচেষ্টা, এটি শুধু এই যে শবে বরাতকে নিয়ে নয়, সকল অকেশনকে নিয়ে, ওভারঅল সামাজিক হারমোনিকে নিয়ে, সোশ্যাল যে একটি সার্কামস্টেন্স, এটিকে ব্যাঘাত ঘটানোর জন্য, একটি পরিবেশকে বিনষ্ট করার জন্য এই ধর্মের নাম দিয়ে কিছু মিথ্যা অপব্যাখ্যা সবসময় প্রচলিত রয়েছে। এবং যে বিষয়টি আপনি প্রশ্নটি করলেন, এটিও এর সাথে প্রাসঙ্গিক। এই ধর্মান্ধ, মৌলবাদী, উগ্র ধর্মের নামে বেচে ব্যবসা করা এই গোষ্ঠীর হাত থেকে দেশকে বাঁচানোর জন্য এটিই শেষ সুযোগ। এটি মূলত আমাদের তরুণ প্রজন্মের অহংকার। তথ্য প্রযুক্তিবিদ জনাব সজীব ওয়াজেদ জয় ওনার কথার মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন। উনি কিন্তু বেশ কয়েকদিন ধরেই বলছেন, গতকালকে খুব সুন্দর একটি বিষয় উনি উপস্থাপন করেছেন, যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, সংবিধানকে রক্ষা করতে হলে, যে সংবিধান আমরা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম লুণ্ঠনের যেখানে চেষ্টা হয়েছে, সেই মা বোনদের ত্যাগের বিনিময়ে আমরা যেই সংবিধানকে পেয়েছি, সেই সংবিধানটিকে রক্ষা করার জন্য এটি আসলে শেষ সুযোগ। সুতরাং তিনি যেটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে এই যে দেশ বিরোধী অপশক্তি, যারা বাংলাদেশের জন্মকে স্বীকার করতে চায় না, এখনো বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করে, এখনো যারা লাল সবুজের পতাকাটাকে নিজের বলে মেনে নিতে চায় না, যারা ৫৬,০০০ বর্গ মাইলকে মেনে নিতে চায় না, যারা চায় যে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, কিংবা আমাদের বর্ডার, সম্পূর্ণ বর্ডার ঘিরে মূলত ভারত, যারা ভারতের সাথে একটি যুদ্ধ যুদ্ধ ভাব রেখে দেশটাকে ধ্বংস করতে চায়, এই ধরনের দেশ ধ্বংসকারীদের হাত থেকে দেশকে রক্ষার জন্য তিনি ডাক দিয়েছেন। এবং তার মা, আমাদের সুযোগ্য বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই লড়াইয়ের জন্য তিনি সমগ্র দেশবাসীকে আহ্বান জানিয়েছেন এবং ওয়ার্ল্ড কমিউনিটিকে উনি অ্যাড্রেস করেছেন যে বাংলাদেশকে এই উগ্র মৌলবাদীদের হাত থেকে, এই ফ্যানেটিজমের হাত থেকে রক্ষা করতে হলে এখনই সময়, উই শুড অ্যাক্ট নাও, আদারওয়াইজ ইট উইল বি টু লেট।
সো ওনার এই কথার সাথে আমরাও একমত। বাংলাদেশকে রক্ষা করতে হলে, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে 56,000 বর্গ মাইলে আমাদের যে অসাম্প্রদায়িক উদার মুক্তমনা আহ রাজনীতির যে সূচনা 71 মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা লাভের মধ্য দিয়ে, বিজয় লাভের মধ্য দিয়ে হয়েছিল, সেটিকে যদি আমাদের বজায় রাখতে হয়, সেই ধারাকে যদি আমাদের অক্ষুণ্ণ রাখতে হয়, যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই বিষয়গুলোকে যদি আমাদের অটুট রাখতে হয়, তাহলে অবশ্যই এই নির্বাচনকে আমাদের বর্জন করতে হবে, বয়কট করতে হবে, এবং যে কোনো মূল্যে এই বহিঃশক্তির তাবেদারি যে গোষ্ঠী রয়েছে তাদেরকে প্রতিরোধ করে, প্রতিহত করে এই দেশটাকে আমাদের বাঁচাতে হবে। এবং সেই সূচনা, সেই শুভ সূচনা, চরম শুভ সূচনা আমরা এই 12 তারিখে ভোটকে বর্জনের মধ্যে দিয়েই করতে পারি। মূলত এই আহ্বানটি আমাদের তারুণ্যের অহংকার জননেতা জনাব সজীব ওয়াজেদ জয় রেখেছেন, এবং তিনি কনস্ট্যান্টলি রেখে চলেছেন। আপনারা যদি ওনার সোশ্যাল মিডিয়াকে দেখেন, ওনার হ্যান্ডেল গুলোকে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো, তাহলে আপনারা দেখতে পারবেন উনি কিন্তু কন্টিনিউয়াসলি এইসব বিষয়ে কথা বলছেন। ওয়ার্ল্ড মিডিয়ায় কন্টিনিউয়াসলি উনি বলছেন, হ্যাঁ সেখানে ওয়ার্ল্ড মিডিয়ায় অনেক ক্ষেত্রে ওনার কথাকে অনেক টুইস্ট ভাবেও প্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে। হোয়াটএভার, এটা তো হবেই। ইনান, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখছি, যে এই যে ভোট বর্জনের আহ্বান দিয়েছেন, আমি তো ভিন্ন ভিন্ন কথা শুনছি। যে একদিকে আপনারা বলছেন ভোট বর্জনের কথা, আবার অনেক থেকে প্রচারণা করা হচ্ছে যে আপনারা না ভোট দিন, ফলে মানুষ আসলে ভোট যদি বর্জনই করে, না ভোট দিতে আবার কিভাবে করে যাবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যে এই ভোট বর্জনের জন্য, কিংবা এই যে সজীব ওয়াজেদ জয় বললেন যে এটাই বাংলাদেশের সামনে শেষ সুযোগ, এই শেষ সুযোগ যে এটিকে কার্যকর করার জন্য, বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? মানে 12 ফেব্রুয়ারির নির্বাচনকে আপনারা কি প্রতিহত করবেন? মানুষ কি বর্জন করবে? এই প্রশ্ন দুটো কিন্তু আপনার কাছে আমি রাখলাম। কিন্তু আমি একটু আসাদ নূরের কাছে যেতে চাই, যে আসাদ নূর, কালকে সজীব ওয়াজেদ জয় যখন বক্তব্য রাখলেন, আমি নিশ্চিত যে আপনি তার পুরো বক্তব্যটি শুনেছেন। কেমন লাগলো তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কনফিডেন্স, তার ফোকাস থাকা সাবজেক্টের উপরে? যদি একটু তার বক্তব্যটি কি, মানে আমার কাছে আগের চেয়ে একদম নতুন সজীব ওয়াজেদ জয় মনে হয়েছে। আপনার কাছে কি মনে হয়েছে? অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের 5ই আগস্ট পরবর্তী বেশ কিছু অবস্থান, সাংগঠনিক অবস্থান আমাকে মুগ্ধ করেছে। সজীব ওয়াজেদ জয় প্রথম যখন শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে বক্তব্য রাখলেন, সেই বক্তব্যটিতে তাকে আমি এক নতুন সজীব ওয়াজেদ জয় দেখেছি। মায়ের সাথে হয়ে যাওয়া এত বড় একটি ঘটনা, বিশেষ করে তিনি যে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন, এটি তার কথাবার্তায় ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি, আমরা অনেকেই বুঝতে পারিনি। আসলে যে গণভবনে শেখ হাসিনাকে হত্যাই ছিল একমাত্র তাদের উদ্দেশ্য, এবং তার লাশ ছিন্ন বিচ্ছিন্ন করে পৈশাচিক যে উল্লাস তারা করত, সেটা বোঝা যায় তাদের কর্তৃক গণভবন লুটপাট, এবং একটি প্রাণীকেও বাঁচতে দেয়নি। পুকুরের মাছ তুলে তুলে এইভাবে, বা একজন নারীর, এটা শেখ হাসিনার হোক বা তার বাড়িতে থাকা অন্যান্য নারীদের অন্তর্বাস বা প্রাইভেট গার্মেন্ট প্রদর্শনের মাধ্যমে যে পৈশাচিক আচরণ, এটা 1971-এর পাকিস্তানি মিলিটারিদের বর্বরতা আমরা দেখেছি খণ্ড। এইবার এরকম লাইভ দেখতে হবে নিজের জীবনের। এই সময় আমি প্রস্তুত ছিলাম না। সজীব ওয়াজেদ জয় তখন একটি কথা বলেছিলেন যে আমার মা তো এখন নাই, এখন বুঝবেন ঠেলা কেমন লাগে। আমরা হারে হারে বুঝতে পারছি। ওই কথাটা দিয়ে শুরু করি। সজীব ওয়াজেদ জয়ের ওই কথা শুনে তখন আমার মনে ছিল, হ্যাঁ এখন তো মানে ক্ষমতায় নাই বইলা এখন অনেক কথাই বলতেছে, মানে আমি নাই তার মানে কেউ ভালো না। কিন্তু ওইটার যেমন ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, শেখ হাসিনা না থাকায় এখন বাংলাদেশের কী অবস্থা, এটা চরমতম শেখ হাসিনার বিরোধী যারা রয়েছেন তারাও স্বীকার করেন, যদি না ওই ন্যূনতম সততা থাকে, সততার জায়গা থেকে। এবং পরবর্তী পদক্ষেপ যে ইউনূস অবৈধ, ইউনূসের আমলের সকল সিদ্ধান্ত অবৈধ। আওয়ামী লীগের এই সিদ্ধান্তটা অসাধারণ, মানে কোনো প্রকার কোনো ভনিতা না, এই ইউনূসের আমলে সব কিছু অবৈধ। তো সেক্ষেত্রে না ভোটের ক্ষেত্রে আওয়ামী লীগ প্রচার চালায় সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে এতটা দূরদর্শিতার অভাব আওয়ামী লীগের নেই। আমি যতটুকু শুনেছি যে নাটা কিছু নাই, নো ভোট, দারুণ একটা আর কি। এখন সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য প্রতিনিয়ত মানে প্রশংসা থেকে মানে কি বলবো, মানে সম্ভাষণ জানানোর মতো। প্রতিনিয়ত তিনি সমৃদ্ধ হচ্ছেন, সুন্দরভাবে বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ যেটা, দীপ হালদার আমার বন্ধুবর,
ইনশাআল্লাহ বাংলাদেশ তার যে বইটিকে কেন্দ্র করে বা তার আরেকটি বইয়ে আমি সম্পৃক্ত ছিলাম, আমি এই জন্য আনন্দ। তাকে আমি খুব ব্যক্তিগতভাবে চিনি, ভালো মানুষ, এবং সেখানে সজীব জয়ের যে স্পষ্ট বক্তব্য, সেটা আসলে একটা বড় মেসেজ বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য। আমাদের যে স্বাধীনতা হরণ হয়েছে, ছিনতাই হয়ে গেছে, সেই জায়গা থেকে আসলে ফিরে আসার জন্য এই বক্তব্যটা অনেক তাৎপর্যপূর্ণ। প্রত্যেকটা অংশই ধরে ধরে বলা যেতে পারে যে না, এটা খুবই বাস্তবিক, এবং তিনি বেশ ভালো ভূমিকা রেখেছেন। জি, সুলতান রহমান, হ্যাঁ, সজীব জয়কে কি নতুন রূপে আবির্ভূত হতে দেখেছেন তার সব এই বক্তব্যের মধ্য দিয়ে? প্রতিদিন তিনি মুগ্ধ করছেন, প্রতিদিন তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেটি ফুটিয়ে তুলছেন। আমি একটা সময় মনে করতাম তিনি বোধহয় বাংলাদেশের রাজনীতি কিছুই বোঝেন না। এটা সত্য, পশ্চিমে দীর্ঘদিন থাকলে মানুষ আসলে অনেক উদার হয়, এটা পরিবেশের কারণে। বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণে প্যাঁচ ঘ্যাচ যা কিছু আছে, এগুলো বোঝাটা একটু কঠিন হয়। যদিও তারেক রহমানের মতো ধূর্ত বা মানে আজীবনের অসৎ হলে সেটা ভিন্ন বিষয়। তবে সজীব জয়ের রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে আমার সন্দেহ ছিল, কিন্তু এখন যতদিন তাকে দেখছি আমার মনে হচ্ছে যে তিনি খুব নিপুণভাবেই সব কিছু খেয়াল করেছেন, এবং বেশ সততা রয়েছে তার কথার মধ্যে। সবচেয়ে বড় দেখেন, বঙ্গবন্ধু সবার হৃদয় জয় করে নিয়েছিলেন এই সততার কারণে, বলিষ্ঠতার কারণে। যা কিছু বলেছিলেন স্পষ্ট করে, স্ক্রিপ্ট ম্যান প্যান ঘুরে পেঁচে, এই যে ইউনুচ্চা কথা বলে, প্রত্যেকটা কথায় দেখেন প্যাচ। সকালে বলে সে বিশ্ব খেলোয়াড়, বিকালে বলে মানে বাংলাদেশের লোক সব হচ্ছে জালিয়াতি। এই যে ধরেন আগাগোড়া কোনো ঠিক নাই, মানুষকে ঘৃণা করা, এই দেশের মানুষকে নিয়ে মকারি করা, এই জিনিসগুলো আসলে সাধারণ মানুষ বোঝেন। সাধারণ মানুষ আসলে সবচেয়ে বেশি প্রকৃতির সাথে সংগ্রাম করেন, খাদ্য, অন্ন, মানে এই বস্ত্র, বাসস্থানের জন্য সংগ্রাম করেন। তারা বিভিন্ন ধূর্ত, ইউনুসের চেয়ে অনেক বড় বড় ধূর্ত রাস্তাঘাটে আছে। তারা যদিও ওইভাবে সমৃদ্ধ হতে পারে না বলে ইউনুস হতে পারে না, শান্তিতে নোবেলও পায় না। তো সাধারণ মানুষ কিন্তু জানে যে কে কি বলতেছে, কি বলে, কি তার উদ্দেশ্য কি। বঙ্গবন্ধুর কথা এক তর্জনীতে লক্ষ লক্ষ মানুষ, সেই সময় আপনি 7ই মার্চের ভাষণে দেখেন চতুর্দিকে জনসমুদ্র, সেই সময় ট্রান্সপোর্টেশন কি একটা দুরবস্থা ছিল, মানুষ নৌকায় পারাপার হতো, গাড়ি ছিল না। মানুষের এই জনস্রোত থামানো যায় নাই। তো এটা হয়েছিল শুধুমাত্র আমার মনে হয় বঙ্গবন্ধুর প্রজ্ঞা, সততা, স্পষ্টবাদিতা। সজীব জয়ের মধ্যে এই যে মুজিব থেকে সজীব বলা হয়, এটার তাৎপর্য রয়েছে। আমি মনে করি এটা সজীব জয় যত বেশি, মানে এই দুঃসময়ে উনি যে ভূমিকাটা রাখছেন, শেখ হাসিনার সন্তান হিসাবে, মানে শেখ পরিবার নিয়ে আমাদের অনেকের অনেক আপত্তি আছে, কিন্তু সেটাও অনেক জায়গায় মিথ্যা প্রমাণ হয়। এখন এই কথাগুলো বললে অনেকে বলবেন সজীব জয়ের আমি ভূয়সী প্রশংসা করছি, আসলেই তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। মানে রাজনৈতিক বক্তব্য এরকম হওয়া উচিত এই দুঃসময় অন্তত পক্ষে। জি, ইনান, শেখ ওয়ালি আসিফ ইনান, আপনার কাছে দুটি প্রশ্ন রেখেছিলাম। জি, ধন্যবাদ। প্রথম প্রশ্নটি আপনি রেখেছিলেন যে সজীব জয় যেই ডাক দিয়েছেন, সেই ডাকের বিষয়ে তাহলে আওয়ামী লীগের অবস্থানটা কি? আমরা কি ভোট প্রতিহত করব না বর্জন করব, মানে আমাদের স্ট্র্যাটেজি আপনি জানতে চেয়েছেন। তো আসাদ নূর ভাই ইতিমধ্যে অনেকটা বুঝিয়ে ফেলেছেন। তো এক্ষেত্রে আমরা বলতে চাই, দেখেন, আওয়ামী লীগ শান্তিপ্রিয় দল, আমরা শান্তিতে বিশ্বাস করি। ছাত্রলীগের স্লোগানই হচ্ছে শিক্ষা, শান্তি, প্রগতি। তো এই জায়গাটায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা কিন্তু বারবার বলেছেন যে আমি আমার নেতাকর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তোমরা জনগণকে সাথে নিয়ে এই অবৈধ, অগণতান্ত্রিক, অংশগ্রহণ বিহীন ভোটকে বর্জন করো। জনগণকে বুঝিয়ে এই ভোট যে একটি ভুয়া ভোট, সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে। সুতরাং আমরা কিন্তু আসলে প্রতিহত শব্দটি যে বিষয়টি দাঁড়ায়, যে মারামারি, কাটাকাটি, হানাহানি দিয়ে, কারণ আমরা যাদেরকে প্রতিহত আসলে করতে হবে তারা তো ভদ্র কথায় বিশ্বাসী নয়। তারা বিশ্বাসী কি? তারা বিশ্বাসী দীপু চন্দ্র দাসকে মেরে পিটিয়ে জীবন্ত অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে দিতে হবে। তারা বিশ্বাসী যে পুলিশকে মেরে শুধু ক্ষান্ত হলে হবে না, পুলিশের খাল মানে শরীরের চামড়া ছুলে তাকে ওই ফুটওভার ব্রিজ দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। তারা বিশ্বাসী যে জাহাঙ্গীর ভাইয়ের পিএস, সেই জুয়েল ভাই, গাজীপুরের জাহাঙ্গীর ভাইয়ের পিএস ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের নেতা, সেই জুয়েলকে মেরে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে গাছের সাথে ঝুলিয়ে রাখতে হবে। তারা বিশ্বাস করেন যে আবু সাইদের যে ঘটনা, এটিকে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশ ধ্বংসের ক্রিয়ানকে পরিণত করতে হবে। তো এদের সাথে আসলে যদি প্রতিহত শব্দটি আমাকে আনতে হয়, তাহলে তো আমাকে ওই রকম প্রস্তুতি নিয়ে যেতে হবে বা ওই রকম প্রস্তুতি নিয়ে নামতে হবে। কিন্তু সেটি করলে তো আসলে তারা যেটি চায় সেটি বাস্তবায়ন হলো, দেশটি ধ্বংসের দোরগোড়ায় পৌঁছবে, দেশটি একটি গৃহযুদ্ধের
প্লটে রূপান্তরিত হবে। তো শেখ হাসিনা এখন পর্যন্ত ধৈর্য ধরে তার লক্ষ লক্ষ নয় বলবো আমি কোটি কোটি, শেখ হাসিনার কোটি কোটি কর্মী আজকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, আবাসহীন, গৃহহীন, অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কঠিন জীবনযাপন করছে। তাদের অনেকে কারাগারে মানবিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে, এমনকি স্লো পয়জনিং এর মাধ্যমে, আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি, স্লো পয়জনিং এর মাধ্যমে কারাগারে বিভিন্ন লোকজনকে আওয়ামী লীগের হত্যা করা হচ্ছে। তো এমন একটি অবস্থায় দাঁড়িয়ে মব সন্ত্রাস, চাঁদাবাজি, লুণ্ঠন, ডাকাতি, চুরি, ছিনতাই, এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আওয়ামী লীগের লোকজনকে তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলছেন যে না, আমরা জনগণকে সাথে নিয়েই জনমত গড়ে তুলে এটিকে এই অবৈধ ইউনুসশাহী এবং তার গং বিএনপি, জামাত, এনসিপি, কুখ্যাত গংদেরকে আমরা প্রতিরোধ করব। সুতরাং তিনি কখনোই চান না দেশটিতে গৃহযুদ্ধের একটি পরিবেশ হোক, এবং এই কারণে উনি প্রতিহত শব্দটি ব্যবহার না করে বর্জন শব্দটি ব্যবহার করছেন। এটি মূলত। ইনান ইনান ইনানকে আমার কথা শুনতে পান? জি, আমি পাচ্ছি। ইনান ওকে, ইনান, এখানে একজন একটা প্রশ্ন করেছেন, তাহলে কি আঘাতের বিনিময়ে সালাম দিয়ে চলে আসা উচিত? অবশ্যই না, অনেক সালাম দিয়েছি আঘাতের বিনিময়ে। ওই যে এক গালে থাপ্পড় দিয়েছে, দ্বিতীয় গাল পেতে দিয়েও বলেছি এই গালটিতেও দিয়ে যান, সেই সময় আমরা অনেক কাটিয়েছি। এখন অবশ্যই আঘাত আসলে আমাদের প্রতিঘাত করতে হবে, এটি বাস্তবতা। কিন্তু এই ভোট নিয়ে তারা যে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে একটি বিষয় এস্টাবলিশ করতে চান যে আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই না, এটি যে ভুল। আওয়ামী লীগ যে সবসময় একটি নির্বাচনমুখী দল, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। দেখেন শেখ হাসিনা কতটা দেশকে, গণতন্ত্রকে, নির্বাচনকে, ভোটকে ভালোবাসেন, যে তিনি কিন্তু এখনো আসলে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, শি ইজ দ্য ভ্যালিড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, হার এক্সেলেন্সি শেখ হাসিনা। কিন্তু তারপরে উনি বলেছেন যে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, এই মাতৃভূমির স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, লাল সবুজের পতাকার স্বার্থে, 17 কোটি জনগণের স্বার্থে আমি ভোট করতে ইচ্ছুক, আমি এবং আমার দল নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা চাই যে আমাদের গণতান্ত্রিক অধিকারটা নিশ্চিত করা হোক। এই যে ভুয়া মামলাগুলো, এই যে মিথ্যে সাজাগুলো, এগুলোকে সাময়িকভাবে স্থগিত করে আমাদেরকে নির্বাচনের সুযোগ করে দেওয়া হোক। জনগণই ম্যান্ডেট দিক, জনগণই রায় দিক যে তারা কোন পক্ষে। জনগণ যদি আমাদের বিরুদ্ধে রায় দেয় আমরা সেটা মেনে নেব, জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে সেটি মেনে নিতে আপত্তি কোথায়, সমস্যাটা কি? সুতরাং সিপি, জামাত, এনসিপি, অমুক তমুক সমুক, এক্স ওয়াই জেড সবাই যদি জোট করে, আওয়ামী লীগ সিঙ্গেল হ্যান্ডেড দাঁড়িয়ে থাকে, শুধু নর্মালি খালি ব্যালটে নৌকা থাকবে, 300 আসনে 300 প্রার্থী থাকবে, এইটুক করলেই দেখেন না খেলা কই যায়, তাতেই ভাইসা যাবে। ওই যে মাঝখানে কোথায় থেকে স্লোগান চলতেছিলাম যে আসিফ, কি যেন, আসিফ নাহিদ কিছুই রবের আরে সব শালারা ভাইসে যাবে বঙ্গোপসাগর। তো ওরকম এই যে ব্যালট বিপ্লবের কারণে এই সব অপশক্তি বঙ্গোপসাগরে ভেসে যাবে। হ্যাঁ, তো সুতরাং এই বিষয়টি একটি বাস্তবিক ভাবেই আমি শেখ হাসিনার এই সিদ্ধান্তকে সেলুট করি, সমর্থন করি যে আমরা জনগণকে সাথে নিয়ে দেশকে কোনো অশান্তির দিকে ঠেলে না দিয়ে এই ভোটকে বর্জন করবো। এবং আরেকটি প্রশ্ন যেটি আপনি বলেছেন যে হ্যাঁ ভোট না ভোট নিয়ে, হ্যাঁ ভোট না ভোট নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা তো কোনোভাবেই এই ভোটকে সমর্থন করছি না, এবং এই ভোটকে মানে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবর্তে একটি পক্ষপাতমূলক নির্বাচন যেখানে আয়োজিত হচ্ছে সেটিকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। সুতরাং এখানে কিসের হ্যাঁ কিসের না, আমাদের স্লোগান একটাই, আমরা ভোট দিতে যাবো না। আপনি যদি আমাদের সোশ্যাল হ্যান্ডেল গুলো দেখেন, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক, এনিহোয়ার, ইনস্টা, তো আপনি দেখবেন যে সব জায়গায় আমাদের স্লোগান দলীয় ভাবে একটি, যে আমরা হ্যাঁ না কোনো কিছুই বুঝি না, আমরা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ না হলে ভোট দিতেই যাব না। সুতরাং আওয়ামী লীগ বিহীন যে নির্বাচন, এই নির্বাচনটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং এই অগ্রহণযোগ্য নির্বাচনকে আমরা বর্জনের জন্য দেশের জনগণকে সাথে নিয়ে কাজ করছি, করব। জি জি, আসাদ নূর, খুব ক্লিয়ার যে আসলে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতেই যাবে না। হ্যাঁ, এই আহ্বানই আওয়ামী লীগের পক্ষ থেকে। এখন আমরা দেখছি যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পাওয়ার জন্য বিএনপি এবং জামাত দুই দলই চেষ্টা করছে, যদিও তাদের দুই দলের হাতেই আওয়ামী লীগের ভোটাররা নানানভাবে নাজেহাল হয়েছে। এখন বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক দর্শন, এর মধ্যে কোনো ফারাক দেখেন কিনা? যেমনটি আমি আজকে আমার শিরোনাম করেছি যে 2 সাপের একই বিষ, দাঁড়িপাল্লার ধানের শীষ। তাদের রাজনীতিতে কি কোনো ব্যবধান দেখেন?
মানে না। আওয়ামী লীগের ভোটারদের ভোট পাওয়ার জন্য বিএনপি এবং জামাত যে চেষ্টা করছে ভিন্ন ওয়েতে, তো সেখানে ভোটাররা কি বিভ্রান্ত হবে নাকি তারা বুঝবে দুই দলের একই বিষ? আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা করাটাই তো এক ধরনের রসিকতা, যেখানে আওয়ামী লীগকে তারা নির্বাচনের বাইরে রেখেছে এবং ইতিহাস থেকে তারা শিক্ষা নেয় না। আওয়ামী লীগবিহীন যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে কোনোটাই তাদের মেয়াদ পূর্ণ করতে পারেনি, এবারও পারবে না। এবার ভোটারদের ভোটের দরকার কি? তোমরা তো আওয়ামী লীগকেই রাখছো না। এই ভোটটাই যাই হচ্ছে, এইটা যে আসলে একটা নাটক, এটা যে এক ধরনের প্রহসন, এটা কে না জানে। তো এই চেষ্টার মধ্যে আবার আওয়ামী লীগের ভোটার টানা, এটা খুবই দুঃখজনক। আমি একটা মন্তব্য করতেই চাই। আমরা জানি তারেক জিয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছে তার বাবার কলিগরা, অর্থাৎ মিলিটারিরা। এখন একটা দলের প্রধানের মেরুদণ্ড ভাঙা বুঝলাম, তার শিরদাঁড়া সোজা না বাঁকা, কিন্তু পুরো দলটা যে মেরুদণ্ডবিহীন, এখন এই পুরো দলের মেরুদণ্ড ভাঙলোকে, এই প্রশ্ন যদি আমি আপনাকে করি, আপনি হয়তো বলবেন গত 17 বছরে আওয়ামী লীগ এমন কাবু করেছে বিএনপিকে যে বিএনপি আর দাঁড়াতে পারছে না, তাদের নেতৃত্ব নাই। আমি এটার সাথে একমত না। আসলে বিএনপির পরাজয় হয়েছে জামাতের সাথে টাই আপের পর, তারা চক্রান্তের মাধ্যমে। এবং এই বাংলাদেশের বিরোধী যত ধরনের পুনর্বাসন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জিয়া যুদ্ধ করেছে, স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে পাঠ করেছে। সেই জিয়া বঙ্গবন্ধুর খুন পরবর্তী 15ই আগস্ট 1975 তার মতামত এবং পরবর্তীতে তার কার্যক্রম এবং তার হত্যা হওয়া, পুরো জিনিসটা একই সূত্রে গাঁথা। বিএনপি তো একটা ক্লাব, এটা তো রাজনৈতিক দল না, বিভিন্ন জায়গা থেকে আসে এবং এখানে একটা মজমা মেলায়। তো আমি মনে করি বিএনপির চেয়ে জামাত এখন শক্তিশালী। আপনি বরং ভাবতে পারেন জামাত এই ভোট তো খুব একটা মানুষ দেবেন না, এটা মানুষের, আমার জীবনে তো অনেকগুলো ইলেকশনে আমি ভোট দিই নাই, কিন্তু আমি তো আমেজ দেখেছি এইরকম, মানে চেতবেদ কিছু নাই কোনো মানুষের ইলেকশন। এর চেয়ে বরং রাজশাহী আর বরিশালে একটা ফুটবল ম্যাচ হলে মানুষের মধ্যে আরও বেশি আগ্রহ থাকবে, আমি নিশ্চিত। তো এই পরিবেশ করার মাধ্যমে তারা জানান দিচ্ছে যে আওয়ামী লীগ আগে যা করেছে, আমি অনেক সময় বলেছি ভোট দেয় না আওয়ামী লীগ, আমি তো দেখি ঠিকই করেছে আওয়ামী লীগ, কী উপায়? মানে এরা, মানে আওয়ামী লীগ খারাপ না ভালো এটা আমি তো মাপবো অন্য রাজনীতিবিদ দিয়ে। ওদের চেয়ে আওয়ামী লীগ কোথায় খারাপ ছিল? ওরা যা করছে, এই যে পরিস্থিতিটি, আওয়ামী লীগ তো কাউকে ব্যান করে না, আমি তো দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এদের চেয়ে ভালো ছিল অন্তত। ওকে, হ্যাঁ, রাজনৈতিকভাবে যদি কেউ দেউলিয়া হয়ে যায়, পেট্রোল বোমাবাজি যদি করে, আমি তো বিএনপির লোকের সাথে জেল টেল খেটেছি, তাদের স্বীকারোক্তি আমি জানি। এই যে পেট্রোল বোমা, এই বোমাবাজি তারাই শুরু করেছে। পরে এটাকে যদি রাজনৈতিকভাবে কেউ ব্যবহার করে, এই দায়িত্ব আর আওয়ামী লীগের না। রাজনীতিতে যে সুযোগ পাবে সে দেবে, ফুটবলে যে যার পায়ে বল সে পারলে গোল দেবে, এটাই নিয়ম। এখন জামাতকে আমাদের সবাইকে থামাতে হবে, কারণ এইভাবে ভোট মানে একটা দেশ দখল, সোজা সাপটা কথা। তাদের কাছ থেকে 1971-এর ইতিহাস আমরা দেখি, বলে গোলাম আজম অমক, এরা বীর মুক্তিযোদ্ধা। ওই গতদিন জুম্মা আমির যে বলছে অলি হচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা, আবার তাদের সাইদি বলেছিল যে না এখানে চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল। সাইদি বাংলাদেশ টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছিল নারী নেতৃত্ব ইসলামে হারাম না। খালেদা জিয়ার নেতৃত্বে তারা কেন জামাত গঠন করে, জামাত কেন খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় ঐক্যজোট বলেছিল, কই কোরআন হাদিসে তো কোথাও নারী নেতৃত্ব হারাম করা হয়নি। এখন আবার বলছে যে নারীদের সামনে আসতে দেওয়া যাবে না, নারীরা বেশ্যা। তো এই তো সেই মুনাফিকের দল, এরা বলবে, আমি নিশ্চিত ওরা বলবে, এই যে রাজশাহীর, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই মাসুদকে হত্যা করা, এর আগে তার পায়ের রক কেটে দিয়েছিল ছাত্রলীগ নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তারা বলবে যে আরে ভাই আমরা তো উপকার করেছি, ইতিহাস লিখবে যে ওর হাত পা ছিল না, এই 8-9 এত ছোট বাচ্চার জন্য সে দুধ আনতে যাচ্ছে, কষ্ট হচ্ছিল, আমরা মেরে ফেলেছি। ওরা বলবে তোফাজ্জলের মাথায় সমস্যা, গাড়ির তলায় পরে মরে যেত, তাই আমরা তাকে ভাতটাত খাওয়াইছি, তারপরে মেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওরা বলবে যে সাদ্দামের স্ত্রী সন্তান মারা গেছে, তা এখন সাদ্দাম এই জন্য একজন মনে কষ্টে থাকা লোক জেলখানা থেকে প্যারোলে যাবে তার স্ত্রী সন্তানকে দেখতে, তার চেয়ে ভালো করেছি, তাকে আমরা প্যারোল দেই নেই, তার স্ত্রী সন্তানকে আমরা জেল গেটে পাঠিয়েছি। রাষ্ট্র কত, জামাত ইসলাম কত মহান, এই ধরনের ইতিহাস আমাদের শুনতে হবে। এই নারীদেরকে ধরে ধরে রাস্তায় পেটাবে আর বলবে যে এটা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এরা মসজিদ দখল করে মসজিদের মিম্বরে অস্ত্র রেখে সাধারণ মানুষকে হত্যা করবে এবং এগুলোর নাম দেবে ধর্ম রক্ষার কৌশল। এবং এই আসিফ নজরুল, তাদের যারা দোসর বা এই মোনামি টোনামি যারা আছে, তারা এসে বলবে কই আমাকে তো পেটায় নাই। আসিফ নজরুল বলবে যে আমার তো দাড়ি নেই, কই আমার তো পিলারের সাথে বাইন্দা পেটায় নাই, কই আমার স্ত্রীর তো পুরো মুখ ঢাকা না, আমার মেয়েদের তো ছবি টবি আপলোড দেই, সেগুলো দেখে কেউ আপত্তি করলে আবার ডিলিটও করি, কিন্তু কই আমাদের মেয়ের ছেলেরা তো নিরাপদ আছে। তো যদি আমাদের ইতিহাস এত নির্মমভাবে আমরা লিখতে চাই, তাহলে আমার মনে হয় যে
এরকম হাত দুইটা একত্রিত করে বসে বসে তাকায় তাকায় দেখি। আর যদি না দেখি তাহলে যার যতটুকু করণীয়, বঙ্গবন্ধু বলেছিলেন না, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, বন্দুক দিয়ে পেটাও, দা দিয়ে কোপায় ফেলো, ওইটা না, যার যা কিছু আছে। আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে, ওইটাও একটা আপনার এই যুদ্ধের একটা অংশ। আপনার এলাকায় কে কে এই ধরনের নৃশংসতা, এই পৈশাচিকতার সাথে যুক্ত, আপনি আর্কাইভ করে রাখেন, গুগল ড্রাইভে রেখে সেই গুগল ড্রাইভ লগ আউট করে দেন আপনার ফোন থেকে, কেউ বের করতে পারবে না। সুসময়ে এগুলোর সব বিচার হবে। সুতরাং ওই প্রস্তুতি যার যার জায়গা থেকে, এদের সুযোগ দেওয়া যাবে না। জি, ইনান, এই যে সুযোগ দেওয়া যাবে না, এই চক্রান্ত, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত রুখতে হবে, এই জন্য আগামী 12 নির্বাচনের আগে ছাত্রলীগের পক্ষ থেকে কোন রকম কোনো কর্মসূচি আছে কিনা? এখন মুক্তিযুদ্ধের পক্ষের, বাংলাদেশের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামা দরকার, অন্তত 12 ফেব্রুয়ারির আগে। কারণ সজীব ওয়াজেদ জয় বলেছেন যে এটি শেষ সুযোগ। কি প্রস্তুতি আছে আপনাদের? জি, ধন্যবাদ। আপনি যেটি বলেছেন যে কর্মসূচি কি রয়েছে, আমরা মূলত আমাদের যে ক্যাম্পেইন কর্মসূচি নো ভোট নো ভোট, এই ক্যাম্পেইন কর্মসূচিকে সামনে রেখেই কাজ করছি সারা দেশব্যাপী। আমরা অনলাইনে তো দেশে বিদেশের সব জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে। মানে আপনারা ভার্চুয়াল থেকে, ইনান, আপনারা ভার্চুয়াল থেকে অ্যাকচুয়াল কবে হবেন? দেখুন, আমাদের মিছিল মিটিং হচ্ছে, একেবারে যে হচ্ছে না এমন নয়। যে গত কালকেও আমাদের এগুলো কি আপনার ছাত্রলীগের মিছিল মিটিং মনে হয়, ইনান? হ্যাঁ, অবশ্যই ছাত্রলীগের ব্যানার দিয়ে কি ছাত্রদল করবে? না না না, ব্যানার থেকে যারা করছে তাদের কথা আমি বলছেন। ছাত্রলীগের মিছিল বলতে আমরা 5ই আগস্টের আগে যেই বড় মিছিল আমরা দেখেছি, সেই মানুষগুলি কি সবাই উধাও হয়ে গেছে? তারা কি নাই? তারা তো বেশিরভাগই বাংলাদেশে। হ্যাঁ, অবশ্যই তারা আছেন। প্রেক্ষাপট, সময়, সুযোগের কারণে অনেকে হয়তো বা নামতে পারছেন না। আসলে যেই পরিমাণ অত্যাচার, নির্যাতন, নির্মমতা, ভয়াবহতা, বর্বরতা ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর দিয়ে চালানো হয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তো আসলে এখানে কাউকে আমরা দোষারোপ করতে পারছি না। কারণ সবাই সবার জায়গা থেকে নিজের জীবনের নিরাপত্তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আত্মগোপনে থাকতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরও আমাদের যে নেতাকর্মীরা বুক চিতিয়ে রাস্তায় সেই আগস্ট থেকেই, 5 আগস্টের পর থেকেই, একেবারে 15 আগস্ট থেকে এখন 15 আগস্টের কথা যদি আপনি মনে করেন, চিন্তা করে দেখেন, সেই রোকেয়া প্রাচী এবং আমাদের কিছু সাংস্কৃতিক কর্মী, ছাত্রলীগের কিছু সাবেক বর্তমান নেতাকর্মী বিন্দু কিন্তু সেই 15 আগস্টে ধানমন্ডি 32 গেলেন, তাদের উপরে সেখানে হামলা হলো 15 আগস্টের আগের রাতে। এরপরে 15 আগস্টে কিন্তু ধানমন্ডি 32 আমাদের দুইজন ভাইকে, একজন সাবেক ছাত্রলীগের এবং আরেকজন আওয়ামী লীগের কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমাদের মমিন পাটোয়ারি ভাই, বাংলা ছাত্রলীগের একসময় সমাজ সেবা সম্পাদক, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে 2024 সালের 15 আগস্টে। এরপর থেকে তো কন্টিনিউয়াসলি মিছিল মিটিং এ বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে হত্যা করা হচ্ছে। এই যে টাঙ্গাইলে মমিন নামে একটা ছেলেকে কিছুদিন আগে একটি মিছিল থেকে ধরে নিয়ে গিয়ে চাঁদার দাবিতে মব মব করে তাকে ধরে নিয়ে যাওয়া এবং তার পরিবারের কাছ থেকে অপহরণ করে তাকে টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে দেরি হয় বা না দিতে পারে, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। এই বাস্তবতা তো সারা দেশ জুড়েই রয়েছে। তো এরপরও আমাদের যে নেতাকর্মীরা বুক চিতিয়ে জীবনের মৃত্যু ভয়কে তুচ্ছ করে পরোয়া না করে রাস্তায় নামছেন, তাদের প্রতি সেলুট, সালাম এবং শুভেচ্ছা। এবং আমরা বিশ্বাস করি যে এই যে প্রথম দিকে মিছিল ছিল 10 জনের, সেখান থেকে হতে হতে 500 জন পর্যন্ত আমরা মিছিল দেখেছি। সুতরাং এই 500 জনের মিছিলই দেখবেন খুব দ্রুততার সাথেই, আপনি যে কথাটি বলেছেন সুলতান আপা, খুবই সুন্দর একটি কথা বলেছেন যে এই কি সব নাকি, আমাদের কি হবে কি এরপরে। তো আপনার মূল কথাটা এরকম। তো এই 500 জনের মিছিল আপনি দেখবেন খুব দ্রুততার সহিত 5,000-এ পরিণত হবে এবং এই 5,000-এর মিছিল 50,000 হবে, 50,000 থেকে 5 লাখ, 5 লাখ থেকে কোটি মানুষের সমাগম এই বাংলার রাস্তায় হবে। এবং আমি এটি এর আগেও অনেকবার বলেছি, আপনি শুনেছেন কিনা আমি জানি না, যে শেখ হাসিনা তো বাংলাদেশে ফিরবেনই, এটি নিয়ে তো ডাউট হওয়ার কোনো অপশন নেই। উনি ফিরে কি করবেন সেটি ভিন্ন বিষয়, সেটি ভিন্ন আলোচনা, ভিন্ন প্রসঙ্গ। শেখ হাসিনা যেদিন ফিরবেন, উনি তো বিমান যোগেই ফেরার কথা, উনি যেখানে আছেন সেখান থেকে বিমান যোগেই ফেরার কথা। তিনি বিমান যোগে যখন ফিরবেন, যেদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওনার বিমানটি অবতরণ করবে, সেদিন ঢাকা শহরের পরিবেশটি কেমন হবে, এই কল্পনা যদি আমরা করি, এই চিন্তা যদি আমরা করি, এই ভাবনা যদি আমরা করি, তাহলে আপনি মানসপটে, আপনার চিন্তার মানসপটে আপনি দেখুন যে ওই উত্তরা, এয়ারপোর্ট, বনানী, কাকলী বা ওদিকে একেবারে টঙ্গী, আব্দুল্লাপুর, গাজীপুর, হ্যাঁ, এদিকে আপনি যতদূর আসেন ঢাকা শহরের কোথাও আপনি দেখবেন তিল ধারণের ঠাঁই নেই, খালি দেখবেন মানুষ আর মানুষ। হ্যাঁ, তো এই প্রেক্ষাপট হবে সেই কোটি কোটি মানুষের সমাগমের মধ্য দিয়ে শেখ হাসিনা
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, দেশরত্ন, জননেত্রী, বাংলাদেশের মানুষের সুখ দুঃখ হাসি কান্না মিলন বিরহের শেষ ঠিকানা বাংলাদেশে পদার্পণ করবেন, প্রত্যাবর্তন করবেন। এবং এই প্রত্যাবর্তন 2.0 মধ্য দিয়ে বাংলাদেশ পুনরায় যে উন্নয়ন, সমৃদ্ধি, স্বাধীনতা, নিরাপত্তা, নিশ্চয়তার পথে অগ্রযাত্রা, সেটির পুনর্জাগরণ হবে এবং দেশটি আবারও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। জি, আসাদ নূর, আমি শেষ করব তার আগে আরো দুটো প্রশ্ন আপনাদের দুজনের কাছে আমার আছে। একটু হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ক্যান্টনমেন্টের ভেতরে আজকে একটি ঘটনা ঘটেছে যে ঢাকা 17 আসনের জামাতের যে প্রার্থী তিনি ভেতরে গান সহ মানে বন্দুক সহ ভেতরে ঢুকতে চেয়েছিলেন। সেই ভিডিওটি আমরা দেখেছি ভাইরাল হয়েছে। এখন এর মধ্য দিয়ে আমার দুটি প্রশ্ন আসে। প্রথমত, এই জামায়াত নেতা সেনাপ্রধানের খুব প্রশংসা করছেন, তিনি বলছেন সেনাপ্রধান খুব ভালো, আপনারা যারা অন্য কর্মকর্তারা রয়েছেন তারা খুব কি তারেক রহমানের পা মানে কি জিভ দিয়ে চেটে পথ পরিষ্কার করছেন। মূল কথাটি হচ্ছে যে এই অভিযোগ কেন জামাত নেতারা করছে, সেই অভিযোগের ভিডিও কিভাবে করে বাইরে আসছে, কারণ এটি তো সেনাবাহিনীর একটা বডি ক্যাম, রাইট? ধরেন সেনাবাহিনীর সেনা সদস্যের বডি ক্যামের ভিডিওটি বাইরে পাবলিশ করে তারা কি তারেক রহমানের জনপ্রিয়তা বাড়াতে চাইছেন কেন? সেনাবাহিনী নিয়ে কথা বলতে গেলে আসলে অনেকটাই সতর্ক থাকতে হয়, কারণ তারা ধূর্ত। ওয়াকারের মুখ থেকে যখন আমিরে জামায়াত শব্দটি উচ্চারিত হয়েছিল প্রথম শেখ হাসিনার সরকার পতনের পর, আমিরে জামায়াত, আমি বাংলাদেশে কোনো মিলিটারি সদস্যকে মানে অফিসার আমি শুনিনি আমিরে জামায়াত বলতে। আমি নিজেও, আমরা জামাতের আমির বলি, আমিরে জামায়াত প্রশিক্ষিত, এবং সেই শব্দটির মধ্যে জামাতের প্রতি শ্রদ্ধা এবং আনুগত্য স্পষ্ট করা হয়েছে। এখন আপনি গুপ্তদের ব্যাপারে আমাকে মন্তব্য করতে বলেছেন, এটা তো খুব যে কী তাদের উদ্দেশ্য এটা তারা ভালো বলতে পারবে, তাদের কি প্ল্যান। আবার এমনও হতে পারে যে সেনাপ্রধানকে প্রশংসা করছে কিন্তু সেনাবাহিনীকে পাচাটা কুত্তা বলছে, আর তো কিছু না। এটা অনেক সেনাবাহিনীর সকল সদস্য তো আর দালাল না, কারো ভালো লাগে না এই জিনিসটা, সে পারে নাই, সে প্রকাশ করে দিয়েছে কোনোভাবে, এটা হতে পারে। সেজন্য জামাত কর্তৃক মানে জামাতি মিলিটারি কর্তৃক তার শাস্তি হতে পারে। আমি তো ভেতরে ঘটনা জানি না, তবে যেহেতু নেতা জামাতের এবং অপরপক্ষ মিলিটারি, আমি একটা জিনিস একটু বলি, এটা তো সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী, হ্যাঁ, তো একজন কর্মকর্তা যেমন ধরেন ওই কর্মকর্তা ফোনে বলছেন যে বডি ক্যাম অন করো, রাইট? তো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন বডি ক্যাম অন আছে, হ্যাঁ। তো আপনি যে সেনাবাহিনীর কেউ চাইলেই তো আসলে এক চুলো নড়তে পারে না, হ্যাঁ। সো এটা যদি পাবলিক করা হয়ে থাকে, সেটি যে সেনাবাহিনী ইটসেলফ মানে হাই কমান্ড থেকে নির্দেশনার ভিত্তিতে পাবলিক হয়নি, হাউ ডু ইউ নো? কারণ ওই মানে রাস্তায় দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা, তিনি যদি তার বডি ক্যাম ভিডিও পাবলিক করে দেন, তার তো সঙ্গে সঙ্গে বরখাস্ত হয়ে যাওয়ার কথা, এটা তো পাবলিক ভিডিও হওয়ার কথা না। আপনি বুঝতে পেরেছেন? সো এখানে সম্পর্কটি সংযোগটি কোথায়? তারা কি মানে সেনাবাহিনী কি এখন বিএনপির প্রতি সমর্থন জানাচ্ছে যাতে করে তারেক রহমানের জনপ্রিয়তা বাড়ে? বিষয়টি কি এরকম হচ্ছে? আমি এই বিষয়ে মন্তব্য করতে পারবো না, কারণ আমি এই বিষয়টা ভালোভাবে জানি না তাদের ভেতরে কি হচ্ছে, কার মনে কি আছে। তবে সেনাবাহিনীকে যে আপনি সুশৃঙ্খল বাহিনী বলেছেন, আমি একটা সময় মনে করতাম, কিন্তু গোপালগঞ্জের গণহত্যায় যখন বুট দিয়ে থেতলে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে, তখন আমি সেই সেনাবাহিনীকে সুশৃঙ্খল বলবো না। এবং তার কি কোনো বিচার হয়েছে? এই এনসিপির গুন্ডারা গেছিল বঙ্গবন্ধু সমাধিস্থল ভাঙতে, তারা তাদের যে পালিয়ে এপিসিতে করে নিয়ে আসলো, কোন সিভিলিয়ানকে এপিসিতে ঢোকানো যায়, কোন নিয়মে হচ্ছে আপনি আমাকে বলেন। আমি শুধু ওয়াকারের আমিরে জামায়াত দিয়ে শুরু করলাম না, শেখ হাসিনাকে তো এই সেনাবাহিনী প্রতারণার মাধ্যমে হত্যা করতো বলেছিল না, শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিল, সবকিছুর দায়িত্ব সেনাবাহিনীর বলেছিল, মাঠে থেকে গাদ্দারি করেনি। আমাদের অনেকেরই তখন খুশি লাগতো, কিন্তু শেখ হাসিনাকে হারালে আমরা আর পাইতাম না। এখন তো অন্তত বুঝতে পারি যে না, বাংলাদেশটাকে মোটামুটি ভালো চালানো অন্য যে কোনো শাসকের চেয়ে শেখ হাসিনা ছিলেন, বেঁচে আছেন, এটা কিন্তু একটা আনন্দের বিষয়। ওইটা কিন্তু থাকতো না, এটা সেনাবাহিনী সফলভাবে করতো, যেটা 1971 করেছিল। কিসের শৃঙ্খলা? আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বাস করি না। এবং তাদের এই যে এটা মেটিকুলাস ডিজাইনের অংশ, এই বাংলাদেশের এই অধপতন আজকে করিডোর দিয়ে দেয়। আজকে সেন্ট মার্টিন কোথায় কি হয়েছে, পাকিস্তান থেকে কত অস্ত্র এসেছে আমরা জানি না। মিলিটারি দায়িত্ব কি?
কি করছে তারা? এই বাংলাদেশের জানমালের নিরাপত্তা দেওয়া হচ্ছে? মব থামাতে পেরেছে কি? সেনা দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে। আগস্টের 5 তারিখ তো বলেছিল আমার উপর আস্থা রাখুন, এই ওয়াকার বলেছে না? এই 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 সুশৃঙ্খল মিলিটারি বাহিনী, এই যে ওয়াকার যেটাকে পালে জুলকারনাইন শায়ের, ওই জুলকারনাইন শায়েরের কাছে এই হাদি হত্যার এগুলো নিয়ে ভারতের অ্যাম্বাসিতে হামলা, এই যে পুরো ওয়াকারের মানে চামচা যে শায়ের, এটা কে না জানে? তো এই যে ন্যারেটিভ তৈরি করা, এগুলো কে করাচ্ছে? শত্রু মিত্র আমাদের বুঝতে হবে। মিলিটারিকে যদি বিশ্বাস করা হয়, এটা আরো বড় ভুল হবে। আমি তো তাদের গাদ্দার বলবো। শেখ হাসিনার মতো মিলিটারিদের অফিসারদের যে কাউকে জিজ্ঞেস করেন, অস্বীকার করলে তাদের চেয়ে আরো বড় মিথ্যুক কেউ নাই। তাদের সার্বিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, বাড়ি গাড়ি পেনশন জীবনের নিরাপত্তা সবই দেওয়া হয়েছে। প্রথম গাদ্দারিটা তো মিলিটারি করেছে। এরা পাকিস্তানের বলয় থেকে এখনো বের হতে পারে নাই। বাংলাদেশ মিলিটারিকে পাকিস্তানের বলয় থেকে বাংলাদেশি করবেন, তখন আপনি তাদেরকে সুশৃঙ্খল বললেন। আমার গোপালগঞ্জের সন্তানদের হত্যা করা হয়েছে 5 জন, এবং এগুলো নৃশংসভাবে হয়েছে। তো সেগুলো আমরা তো মিস্টার সাহার হত্যার ফুটেজও দেখেছি। গলিতে গলিতে ঢুকে গুলি করেছে, পাখির মতো গুলি করেছে, এবং সরাসরি বলেছে অন ক্যামেরা, মার ওদের, মার, গুলি কর। এগুলো আমরা দেখি নাই? আপনি তাদের সুশৃঙ্খল বলতেই পারেন, আমি না। এখন এখানে ক্যান্টনমেন্টে কি হচ্ছে ইউ নেভার নো, ধারণা করে আমি বলতে পারবো না, আমি সরি, বাট আমি তাদের কি হচ্ছে আমরা তো বলতেই পারছি। ইনান, আজকে সেনাপ্রধান বলেছেন যে যে কোনো মূল্যে নির্বাচন হবে, নির্বাচন ভণ্ডুল করার সুযোগ না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, রাইট? তো আপনারা কিভাবে এই নির্বাচন বর্জন করছেন? সেনাবাহিনী যেখানে বলছে যে কোনো মূল্যে নির্বাচন হবে, সেনাপ্রধানই আজকে এই কথাটি বলেছেন। দেখেন আপু, আপনার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আসলে ইন্ট্রোডাকশন হয়েছে বা আপনার সাথে আহ, পরিচয় বা দীর্ঘদিন ধরে আপনার কার্যক্রম দেখছি, আসাদ নূর ভাইয়ের কার্যক্রম দেখছি, কিন্তু একটা বিষয় আসলে জানা হয় না, আপু আপনার বাড়ি কই? আমার ও না, আগে আপু আপু আপুরটা মানে একটা লোকাল ভাষায় কথা বলতে হবে। আপুর বাড়ি কই? ও লোকাল ভাষায় কথা। ও আমার বাড়ি আপনার বাড়ি একই বাড়ি। আমিও সম্প্রতি জানতে পেরেছি আপনার বাড়ি ঝালকাঠি, আমার বাড়ি পটুয়াখালী। সো আমি মনে করি যেহেতু বরিশাল অঞ্চল, তো আমরা মনু আর কি। আসাদ নূর ভাই বাড়ি কই? আসাদ আমার নূর ভাই আমার বাবার বাড়ি মুকসুদপুর গোপালগঞ্জ, আর মায়ের বাড়ি বরগুনা, আপার পাশের উপজেলা। তিন মনু একসঙ্গে। আই ডিডন্ট নো দ্যাট। গেট টু নো। তো একটা আঞ্চলিক ভাষায় একটি প্রবাদ আছে যে গ্রামের ধরেন কুটিল টাইপের কিছু লোক থাকে না গ্রামের, উম, একেবারে ওই চায়ের দোকানে বসে থেকে সারাদিন কুটনামি করে, এই ধরনের কিছু মানুষ থাকে, হ্যাঁ। তো এই মানুষগুলোর সম্পর্কে একটা প্রচলিত কথা আছে যে ওই ধরেন তার নাম এক্স ওয়াই জেড যাই হলো, যে অয়জারে গত বছর বুদ্ধি দিয়েছে, হয়তো খয়রাতের থালটা পাইছে, এই বছর যে বুদ্ধি নেবে সে খয়রাতের থালটা হবে না। অর্থাৎ যদি শুদ্ধ বাংলায় বলি, যে সেই কুটির লোক গত বছর যাকে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, সেই লোকটি পরবর্তীতে ভিক্ষুকে রূপান্তরিত হয়েছে এবং ভিক্ষা করার জন্য ভিক্ষার একটি থালা তার সম্বল ছিল। কিন্তু এই বছর সে যাকে বুদ্ধি দেবে সে আসলে ভিক্ষার থালাটুকু আর নিয়ে ভিক্ষা করতে পারবে না, অর্থাৎ ভিক্ষার থালাটুকু তার শেষ সম্বল হিসেবে থাকবে না। সুতরাং বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সেনাবাহিনী এমন একজন মানুষকে বুদ্ধিদাতা বা পরামর্শক হিসেবে নিয়েছে, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যার বন্ধু, তার আসলে শত্রুর কোনো দরকার হয় না। ডক্টর ইউনূসকে যেদিন থেকে এই সেনাবাহিনী বাংলাদেশের মসনদে বসিয়েছে, সেদিন থেকে আসলে সেনাবাহিনীর আর ধ্বংস হওয়ার জন্য কিছু বাকি থাকেনি। সুতরাং আমি দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর ভাইদের উদ্দেশ্যে, বোনদের উদ্দেশ্যে করজোরে অনুরোধ করবো যে দেখুন, দেশটা আমাদের, দেশটা আপনাদের। এই দেশটাকে রক্ষার সবচেয়ে প্রধান দায়িত্ব আপনাদের। প্লিজ আপনারা এখনো সজাগ হন, এগিয়ে আসুন, দেশটাকে বাঁচান। আপনারা আপনাদের বাহিনীর শৃঙ্খলা বজায় রেখে আপনাদের হায়ার কমান্ডকে প্রকৃত বিষয়ে কনভিন্স করে অবশ্যই দেশ রক্ষায় এগিয়ে আসবেন, এটি আমাদের প্রত্যাশা এবং এটি আমাদের চাওয়া দাবি আপনাদের কাছে। আপনারা দেশপ্রেমিক সেনাবাহিনী, আপনাদের কাছে আমরা জনগণ হিসেবে আমাদের দাবি করার অধিকার রয়েছে। আমরা সেই অধিকার থেকে আপনাদের কাছে দাবি করছি, প্লিজ লেটস সেভ দ্য কান্ট্রি, লেটস সেভ দ্য বাংলাদেশ, লেটস সেভ দ্য sovereignty of our country. So it is an earnest request from the core of our hearts. সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো প্রিয় সেনাবাহিনীর ভাই বোনরা, দেশের সাথে এই অবৈধ অগণতান্ত্রিক নির্বাচনকে আপনারা বন্ধ করার উদ্যোগ নিন এবং এই বন্ধ করতে জনগণের পাশে দাঁড়ান, এবং পাশাপাশি এই মানে যে কুটিল, চালবাজ, প্রতারক, ভণ্ড, চাটুকার 420 ইউনূসকে আপনারা দেশ থেকে বিতাড়িত করার ক্ষেত্রে আপনারা এখনো উদ্যোগ গ্রহণ করুন, নাহলে দেশটা অনেক ক্ষতি হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সম্মান বিনষ্ট হয়েছে, আরো ক্ষতি হবে, আরো সম্মান বিনষ্ট হবে। সুতরাং এখনই সময় আমাদের ঘুরে দাঁড়ানো।
জি। আ আ ইনান, একদম সংক্ষেপ করে যদি বলেন যে নো ভোট, নো ভোট এই ক্যাম্পেইনের ফলাফল রেজাল্ট আপনারা কেমন দেখতে পাচ্ছেন? অসাধারণ সাড়া মিলছে, এবং সারা দেশ থেকে আপনারা দেখেন প্রতিদিনই কিন্তু সোশ্যাল মিডিয়া গুলোতে কিন্তু হাজারো হাজারো ভিডিও ঘুরপাক খাচ্ছে। পাবলিককে প্রশ্ন করা হচ্ছে, হয়তো বা কোনো চ্যানেলের জার্নালিস্ট সে তার পেশাগত খাতিরে প্রশ্ন করছে যে ভাই কাকে ভোট দিবেন। ধরেন একজন সিএনজি আলা, সে বলছে যে ভোট দিয়ে কি করবো ভাই, ভাতই তো খাইতে পারি না, ভাতের চাউলের কেজি 80 টাকা। হ্যাঁ, দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দ্য জি, মানে হার্ড শেপ রিয়েলিটি দে আর টকিং অ্যাবাউট। তারা এই বিষয়টা নিয়ে আসলে উদ্বিগ্ন যে কি করলাম, কি ভুলটা করলাম। এর আগে তো অনেক ভালো ছিলাম, দেশটা অনেক ভালো ছিল। সুতরাং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আসলে ব্যাপকভাবে সাড়া পাচ্ছি, দেশের জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে। এবং জাতীয় পার্টির যে বর্তমান চেয়ারম্যান জনাব জি এম কাদের, সম্মানিত একজন মুরব্বী, বাংলাদেশের বর্ষিয়ান একজন রাজনীতিবিদ, প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের ভাই, তিনিও কিন্তু বারংবার বলেছেন যে আওয়ামী লীগ বিহীন এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা কিন্তু এটি অস্বীকার করার সুযোগ নেই। বাংলাদেশের অন্তত যদি আপনি ফ্রি ফেয়ার ভোট দেন এবং জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, এই তথাকথিত ইসলামিক যে ঝান্ডা ব্যবহার করে যারা রাজনীতি করার চেষ্টা করেন, ইসলামকে আহ নিজেদের পুঁজি হিসেবে ব্যবহার করে যারা রাজনীতি করার অপচেষ্টা করছেন, সেই জামাত বা হুয়েভার এই নির্বাচনে অংশগ্রহণ করলে সেখানে জাতীয় পার্টিও কিন্তু অন্তত আপনার 10% ভোট কাস্টিং তাদের পক্ষে হবে। সুতরাং এই পার্টিটিকে আপনার ফেলে দেওয়ার কোনো সুযোগ, সেই বাংলাদেশের 10% ভোটার যাদের, অন্তত যদি 13 কোটি ভোট হয়, 1,30,00,000 ভোটার যাদের পক্ষে থাকে সমর্থক, তাদেরকে তাদের যে কথাটি সেটি কিন্তু তারা স্পষ্ট বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন কিছুতেই হতে পারে না। এবং আওয়ামী লীগের ভোট পার্সেন্টেজ আজকেও বঙ্গবন্ধু কন্যা বলেছেন যে 2008 সালে আমরা 48% ভোট নিয়ে ক্ষমতায় এসেছিলাম, দেশের মানুষ আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, এবং আমরা বিশ্বাস করি এখান থেকে এক বিন্দু ভোটও কমেনি। সুতরাং আওয়ামী লীগের ভোট যদি 48% হয়, জাতীয় পার্টির যদি 10% হয়, আমাদের যে অন্যান্য অ্যালায়েন্স রয়েছেন, ওয়ার্কার্স পার্টি, জাসদ, কিংবা এই যে ইনু সাহেব, মেনন সাহেব, ওনাদের যে দল, সব মিলিয়ে আমাদের অন্তত আপনি দেখবেন যে 60% ভোট যদি এই মুহূর্তে ফ্রি ফেয়ার ভোট হয়, 60% ভোট আওয়ামী লীগ এবং তার জোটবদ্ধ দলগুলো পাবে, বাকি 40% অন্যান্য পাবে। সুতরাং দেশের 60% মানুষের মতামতকে আপনি গ্রহণ না করে আপনি যদি সেই ভোট করেন এবং 60% মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত করে আপনি যদি ভোট করেন, সেই ভোট আসলে কখনোই গ্রহণযোগ্য নয়। এবং এটি বাংলাদেশের মানুষের কাছে তো বটেই, সারা বিশ্বের কাছে স্পষ্ট, এবং বিশ্বের বিভিন্ন ফোরাম থেকে, ইলেকট্রাল ফোরাম থেকে, বিভিন্ন রিসার্চ ফোরাম থেকে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে, অ্যান্ড ইভেন ইন দ্য পার্লামেন্টস অফ ডিফারেন্ট কান্ট্রিজ, এই ইতিমধ্যেই বিষয়টি আলোচিত হয়েছে যে অবশ্যই আমাদেরকে এই বিষয়টি নিয়ে আওয়াজ তোলা উচিত, এবং বাংলাদেশে আওয়ামী লীগ সহ যেন একটি নির্বাচন আয়োজন করা হয় সে বিষয়ে কাজ করা উচিত। তো সুতরাং আমরা বলতে চাই ব্যাপক জনগণের সারা, জনগণ আমাদের সাথে আছে, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে, দেন লেটস সি হু উইন্স। আমরা নির্বাচনের ফলাফল, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ফলাফল মেনে নেব, কিন্তু আমাদের ভোটাধিকার দিতে হবে, আমাদের ভোটে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলার হুলিয়া, সেই সকল মিথ্যা মামলার হুলিয়া নিতে হবে তুলিয়ে। জি। শেষ প্রশ্ন, আসাদ নূর, কত ভোট পড়বে যদি ভোট হয়? এখনো ভোট হবে কি হবে না সব দিক থেকে বলছে যে নাও হতে পারে, 50-50 চান্স, এমনকি ভোটের দিন ভোট স্থগিত হয়ে যেতে পারে। যদি হয়, মানে ভোট যে হবেই এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারছে না। কিন্তু আপনার কাছে শেষ প্রশ্ন যেটি, যদি ভোট হয় সেই ক্ষেত্রে কত % ভোট পড়তে পারে? সর্বসাকুল্যে 25-30%। ওকে। পররাষ্ট্র উপদেষ্টা, তথাকথিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তো ইতিমধ্যে ভোটের স্ট্যাটিস্টিক্স প্রকাশ করে দিয়েছেন। তিনি বলেছেন 55% ভোট, অর্থাৎ গল্প টল্প সব রেডি। হ্যাঁ, ওনার চিত্রনাট্য সব রেডি, এখন শুধু শুটিং করা বাকি। শুটিং এর দিকে এই যে শুটিং সেট টেট সাজানো হচ্ছে, এই যে নির্বাচনের কেন্দ্র টেন্দ্র ইত্যাদি সেট গুলো রেডি হচ্ছে, 12 তারিখে আর কি ফাইনাল শুটিংটা হবে বলেছে। এই মানে এই যে পূর্ণ সিনেমা দেখতে আমাদের 2-3 দিন ওয়েট করতে হবে, অর্থাৎ এই যে শুটিং এর রেজাল্ট। হ্যাঁ, সুতরাং এটি তো স্পষ্টই যে পররাষ্ট্র উপদেষ্টা যেখানে বলে দিয়েছেন যে 55% ভোট কাস্টিং হবে। কি রে, কত বড় জ্যোতিষী রে বাবা! আমি একটু যদি সুযোগ পাই কখনো তৌহিদ সাহেবকে হাতটা দেখাবো যে বস আমার হাতটা দেখে একটু বলেন আমার জীবনে কি কি আছে। এত বড় জ্যোতিষী যে ভোটের 10 দিন আগে বলে দিতে পারে 55% ভোট পড়বে 13 কোটি ভোটারের দেশে, মানে 6-7 কোটি মানুষের
ভাগ্য যিনি কি করবে 12 তারিখ এটা যিনি অগ্রিম বলতে পারেন, এত বড় জ্যোতিষীর হাতে মানে থেকে নিজের হাত গণনা করা অনেক সৌভাগ্যের ব্যাপার হবে। তো আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে তৌহিদ সাহেবের কাছে এই দরখাস্ত রাখতে চাই, আহ্বান রাখতে চাই, অনুরোধ রাখতে চাই, ইট ইস এন হাম্বল অ্যাপ্লিকেশন যে ভাই প্লিজ কখনো সুযোগ হলে আমার একটু হাতটা দেখে দিন, আমার ভবিষ্যৎটা একটু বললেন যে কি হবে। আচ্ছা, আমি কিন্তু হাত দেখতে পারি। যাই হোক, তৌহিদ সাহেবের লেভেলের জ্যোতিষী না, অতটা বড় এখনো হতে পারে না। জি, আসাদ নূর এবং শেখ ওয়ালি আসিফ ইনান, আপনাদের দুজন কি? আচ্ছা, আমার একটা মন্তব্য আছে। ইনানের কথাবার্তা শুনে আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। আমার তো এখন একটা দুশ্চিন্তা হচ্ছে। এই হান্নান মাসুদ আর নাসিরউদ্দিন পাটোয়ারি কালকে না অভিযোগ করে বলে যে দেখেন এই ইনান ভাইরা আমাদেরকে গণরুমে থাকতে বাধ্য করেছে, তাই আমরা ইংরেজি শিখতে পারি নাই, সব ইংরেজি একা ইনানরা শিখে নিয়েছে। মানে তাদের যে মানে উই অলসো দে মারামারি লাগে, বা মাসুদের ইংরেজি আর নাই বললাম, বাট ইনান ভালো, মানে আমি চিন্তিত এখন। না, আমি তো ছাত্রলীগের যাদের সঙ্গে আমার কথা হয়েছে, আমার শোতে এসেছে, আমি খুব অ্যামেজড যে এরকম ছেলেরাও ছাত্রলীগ করে, তারপর বাংলাদেশটা এরকম কেন হলো? তবে ইনান, একটা জিনিস বলি, ছাত্রলীগের কোনো মেয়েকে আমি দেখতে পাই না কেন? আপনারা কয়েকদিন আগে একটি প্রোগ্রাম করেছিলেন, সেখানেও একজন ছাত্রলীগের নারী ছিল না কেন? আজকে মানে আমি কি বলবো, একটি মেয়েকেও ছাত্রলীগের কোথায় এখন দেখতে পাচ্ছি না কেন? হোয়াট দে আর? এই বাস্তবতাটা আছে আসলে। তাদেরকে তাদের যে ভীতি, যে ট্রমার মধ্যে দিয়ে 5 আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে গিয়েছে, তাদের আসলে নিরাপত্তার সাথে, স্পেশালি আপনারা জানেন দেশে এখন ধর্ষণ, নারী হত্যা, নারী নির্যাতনের কি পরিবেশ আপা। তো এই জায়গা দিয়ে আমাদের এই বোনদেরকে আপাতত নিরাপত্তার সাথে অনেক ক্ষেত্রে একেবারে লুকিয়ে থাকতে হচ্ছে। খুব বাজে একটা অবস্থা। সারা দেশে যে ধর্ষণ কাণ্ডের যে পরিস্থিতি, এইটি নিয়ে আসলে আপনারা যারা বাইরে যেতে, ইনান, আপনারা যারা বাইরে যেতে পারলেন, একজন ছাত্রলীগের নারীও বাইরে যেতে পারলো না। আমরা আমাদের মতো করে আত্মগোপনে আছি, কিন্তু আসলে এই যে প্রক্রিয়াটা বা এই পরিস্থিতিগুলো আসলে তো মেয়েদের জন্য খুব কঠিন। তো সেই জায়গা থেকে আমরা আপনি যে কথাটি বলেছেন সেটি আসলেই এই মুহূর্তে খুবই বাস্তবিক একটি বিষয় আপনি তুলে ধরেন। কিন্তু আমি যে রিয়েলিটি, হার্শ রিয়েলিটি, এটিও আপনার সামনে তুলে ধরলাম। আসলে এই যে মেয়েগুলোর বাসা বাড়িতে যেইভাবে হামলা করা হয়েছে, বাসা বাড়িতে গিয়ে তার বাবাকে মাকে যখন বলা হয় যে তোর মেয়ে একটা ড্যাশ 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 এখন কই, তো এই হোয়াটএভার, এই যে শফিক সাহেব যেটা বললেন ওপেনলি ওনার এক্স হ্যান্ডেলে, তো এই কথাগুলো যখন একটি বাসায় গিয়ে তার বৃদ্ধ বাবাকে, বৃদ্ধ মাকে বলা হয়, আমাদের একটা মেয়ের, আমি নাম উল্লেখ করবো না, নিরাপত্তার সাথে ওর বাবাকে এইভাবে অপমান করার কারণে যে তোর মেয়ে এই সেই, মানে বেচারা বয়স্ক মানুষ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। তো এই নির্মম বাস্তবতার পরিস্থিতি আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। জি, তারপর আমি বলবো, আজকে দেখলাম দুজন নারী, তারা তাদের ওড়নার মধ্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন। সেখানে তারা বলেছিলেন যে নো ভোট, নো ভোট, নৌকা ছাড়া কিসের ভোট। তারপরে বিএনপি নেতা দেখলাম তার ব্যানারটা ছিঁড়ে নিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা থেকে শুরু করে শেষে ওই তার ব্যানারটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হলো। মানুষের ভেতরে এই যে চাপা চাপা ছোট ছোট আগুন, আমি দেখে খুব একটা অন্যরকম শক্তি আমার ভিতরে এসেছিল যে দুজন সাধারণ নারী তাদের ওড়নার মধ্যে নিজেদের হাতে কলম দিয়ে লিখেছে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, নৌকা নাই তো কিসের ভোট, তাই না? এই ছোট ছোট মানুষের এই ঘটনাটা বিএনপির ভবিষ্যৎ রাজনীতি তারা নিজেরা পোড়ালো, তারা ডিটারমাইন করে দিল। বিএনপি তার চরিত্র এখানে আজকে দুটি চরিত্র আমি উন্মোচিত হয়েছে বলে আমার কাছে মনে হয়, দুটি ঘটনার মধ্য দিয়ে। একটি হচ্ছে বিএনপি তার চরিত্র উন্মোচিত করেছে এই ঘটনাটার মধ্য দিয়ে, যে আওয়ামী লীগের সমর্থক, তারা হয়তো কেউই না, হয়তো সাধারণই সমর্থক, তাদের ওড়নায় লেখা এই ব্যানারটিকে তারা আগুন দিয়ে পুড়িয়েছে এবং অকথ্য ভাষায় গালাগালি করেছে। এটি বিএনপি। অন্যদিকে জামাতের একটি চরিত্র, যেটিতে আমরা দেখলাম সেনা সদস্যের সঙ্গে যে ব্যবহারটি করেছে, অস্ত্র সহ আইন, ক্যান্টনমেন্টে ঢুকতে হলে আপনি অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবেন না, এটা আজন্মের আইন ক্যান্টনমেন্টের। কিন্তু ওই জামাত প্রার্থী যিনি তারেক রহমানের সরাসরি প্রতিদ্বন্দ্বী, তিনি অস্ত্র সহ ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকবেন। এর মধ্য দিয়ে এবং যেভাবে তিনি সেনা কর্মকর্তাকে হুমকি ধামকি দিয়ে অপদস্থ করছিলেন, পুরো বাহিনীকে তিনি অপদস্থ করছেন এক্সেপ্ট ওয়াকারুজ্জামান। ফলে এটার মধ্য দিয়ে জামায়াত তার চরিত্রটিকে
উন্মোচিত করেছে। ফলে আগামী দিনগুলোতে আমরা দেখব তারা কি তাদের এই চরিত্রই বহাল রাখবে নাকি এর থেকে বেরিয়ে আসবে।